ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে অভিশংসন প্রস্তাব, বুধবার ভোটাভুটি। 25 জানুয়ারির মধ্যে আসছে টিকা, ফেব্রুয়ারিতে প্রয়োগ। করোনায় আরও 22 মৃত্যু। উন্নয়নশীল দেশের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। 28 জানুয়ারির মধ্যে এসএসসির ফল প্রকাশ। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি মাসে শেষ করতে হবে, হাইকোর্টের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ, রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 21 থেকে 25 জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন। 2 ডোজের মধ্যবর্তী সময় 8 সপ্তাহ হওয়ায় শুরুতেই 2 দফায় 1 কোটি মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরের দফায় দেওয়া হবে দ্বিতীয় ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, অনলাইন নিবন্ধন শুরু হবে 26 জানুয়ারি থেকে। প্রথম 7 দিন চলবে পরীক্ষামূলক কার্যক্রম। পর্যালোচনা শেষে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে সারা দেশে করোনার টিকা দেওয়া কার্যক্রম। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভ্যাকসিন নিয়ে আর কোনো সংশয় থাকলো না। অক্সফোর্ডের ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা আসছে জানুয়ারিতেই। এয়ারপোর্ট থেকে টিকা যাবে সরাসরি বেক্সিমকোর ওয়্যারহাউসে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে যাবে 64 জেলা সদর এবং 483টি উপজেলা ইপিআই স্টোরে। 7,500-এর বেশি টিকা কেন্দ্র থেকে চলবে টিকাদান কার্যক্রম। কেন্দ্র স্থাপিত হবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ, জেলা ও উপজেলা হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, মেডিকেল কলেজ, পুলিশ হাসপাতাল ও সিএমএইচগুলোতে। টিকা হাতে পাওয়ার পর পরীক্ষামূলক কর্মসূচি চলবে 7 দিন। পরে মাঠ পর্যায়ে শুরু হবে টিকাদান। তবে 18 বছরের নিচে কেউ ভ্যাকসিনের আওতায় আসবে না। এই বয়সীরা মোট জনসংখ্যার 37%। বাদ থাকবেন অন্তঃসত্ত্বা নারীরা। আমরা যে 50 লক্ষ ডোজ প্রথম আনবো, সেটা আগে ছিল যে 25 লক্ষ দিয়ে আর বাকিটা আমরা সেকেন্ড ডোজের জন্য রেখে দেব। তো এখন প্ল্যান হয়েছে যে না, 50 লক্ষকে আমরা দিয়ে দেবো। যেহেতু আমাদের 8 সপ্তাহ সময় আছে মধ্যেখানে, তাহলে দ্বিতীয় ডোজ দেওয়ার আগে আমরা 8 সপ্তাহ সময় পাবো। এর মধ্যে আমাদের দ্বিতীয় চালান চলে আসবে, তখন তাহলে পরে আমরা বেশি সংখ্যক লোককে আমরা দিতে পারবো। টিকাদানে কাজ করবে 7,344টি দল। প্রতি টিমে থাকবে 6 জন করে সদস্য। এ টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার হার খুবই কম, তবে মৃদু মাথা ঘোরা, ঝিমঝিম করা সহ জ্বর হতে পারে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ দেখা যাচ্ছে 100 জনকে দিলে 3 জনের মাথা ব্যথা হচ্ছে, অন্য 3 জনের শরীরে ব্যথা হচ্ছে, এরকম। আর জ্বরও পেয়েছি আমরা, এরকম জিনিসগুলো আছে। এই ধরনের রিঅ্যাকশন হলে ইমিডিয়েটলি ম্যানেজ করার জন্য সেই সমস্ত ব্যবস্থা রাখবো। মোবাইল টিম থাকবে সাপোর্ট দেওয়ার জন্য এবং উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে যতদূর সম্ভব ততদূর ব্যবস্থা রাখা হবে। ভ্যাকসিন দিতে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 26 জানুয়ারি। প্রয়োগ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে দিনক্ষণ। সেকেন্ড ডোজ নেওয়ার পরে তারপরে কিন্তু ফাইনালি উনি কিন্তু একটা সনদ পাবেন। দুটো ডোজ নেওয়ার একটা সনদের একটা সার্টিফিকেট পাবেন। টিকার কার্ড হারিয়ে গেলে করোনা টিকা কর্মসূচির ওয়েব পেজ থেকে এটি ডাউনলোড করা যাবে। টিকা নেওয়ার আগে স্বাক্ষর করতে হবে সম্মতিপত্রে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19-এ একদিনে দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 7,803। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 310তম দিনে 14,097 নমুনা পরীক্ষায় 849 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে 5,23,302। নতুন 917 সহ সুস্থ হয়েছেন 4,67,717 জন। দৈনিক শনাক্তের হার 6.02%। এ পর্যন্ত সুস্থতার হার 89.38% ও মৃত্যু হার 1.49%। উন্নয়নশীল দেশের সবগুলো শর্ত পূরণ করেছে বাংলাদেশ। মন্ত্রিসভা বৈঠকে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দিয়েছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের দৃষ্টান্ত। এমন প্রেক্ষাপটে ক্ষুধামুক্ত ও শোষণহীন বাংলাদেশ করতে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্ট।
2021 সালে মন্ত্রিসভার প্রথম বৈঠক সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সিভিল কোড সংশোধন আইন 2021, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্ডিন্যান্স 1961 সংশোধন অধ্যাদেশ 2020-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 10 দিন আপনার পার্লামেন্ট বসবে এবং প্রথম অধিবেশনেই এটাকে আপনার পাস করতে হবে। কাস্টমস আইন 2021-এর খসড়ায়ও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এটা আপনার সরাসরি অনুমোদন ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো। পরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে আওয়ামী লীগ, তাই বিশ্বের কাছে বিভিন্ন খাতে অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দীর্ঘ সময় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে একটা সুযোগ আমাদের হয়েছে যে আজকের বাংলাদেশ সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান জানায়। সারা বিশ্ব বাংলাদেশের কথা শুনলে আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, দারিদ্রতা, এখন আর সে কথা কেউ বলে না। দেশি বিদেশি ষড়যন্ত্রের পরও পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় আবারও প্রমাণিত হলো যে বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যায় না। কোথাও একটা আঘাত আসলে মানুষ অনেক সময় সচেতন হয় এবং নিজের কাজ করা শেখে। তা আমরা সেটাই শিখেছি। এই আঘাতটা আমাদের উপর এসেছিল, আমরা হতাশ হইনি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করব সেই ঘোষণাও দিয়েছিলাম। আজকে সেটা বাস্তবে রূপ পেয়েছে। সাথে সাথে এই একটা সিদ্ধান্তই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে যে বাংলাদেশ পরনির্ভরশীল না। 2021 সাল বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করে শেখ হাসিনা কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার তাগিদ দেন। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার সকল শর্ত পূরণ করেছি, লক্ষ্য স্থির করেছি যে বাংলাদেশে একটি মানুষ গৃহহীন থাকবে না, প্রতিটি ঘর আলোকিত হবে, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে মৌলিক চাহিদাগুলি আমরা পূরণ করব। বঙ্গোপসাগরে মাছ আহরণের ট্রলার বাড়ানোর বৃদ্ধির বিষয়ে আগের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 28 জানুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে সিদ্ধান্ত হয়। পরে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করেন। যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় কিংবা স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব না হয়, কম সিলেবাসে নেওয়া বা পরীক্ষা ছাড়াই বা ভিন্নতর কোনো মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে সনদ দেয়া, সেই সুযোগটি যেন সরকার তখন সিদ্ধান্ত নিয়ে গ্যাজেট বিজ্ঞপ্তি দিয়ে যেন এটা করতে পারে, সেই সংশোধনীটুকু আনা হচ্ছে। গোপালগঞ্জের কোটালীপাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি চলতি মাসে শেষ করতে সকল পক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদিরুজ্জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন। এদিকে পলাতক 4 আসামির যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। 2000 সালের 20 জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। এই বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরে কোটালীপাড়া থানা পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করে। 17 বছর পর বিচারিক আদালতে এ মামলার রায় হয়। 2017 সালের 20 আগস্ট ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক গুলি করে 10 জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। সেই সঙ্গে 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। যে এই ঘটনার যিনি প্রধান আসামি মুফতি আব্দুল হান্নান, তাকে কিন্তু অন্য একটা মামলা ইতিমধ্যেই ফাঁসি দেওয়া হয়েছে। আর অন্যান্য যারা আছে তারা কয়েকজন পলাতক আছে, আর বাকিরা কেউ কেউ কন্ডেম সেলে আছে। মামলার রায় সহ সব নথি হাইকোর্টে পাঠানো হয় 2017 সালের 24 আগস্ট। 3 বছর কেটে যায় বেঞ্চ পুনর্গঠন ও কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে পিছিয়ে যায় শুনানি। সোমবার আবারও মামলার শুনানি শুরু হলে চলতি মাসেই শুনানি শেষ করতে সকল পক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। আসামি পক্ষের বক্তব্য শোনা হয়েছে, তারপরেও আসামি পক্ষ আজকে এই শুনানির জন্য সময় চেয়েছিলেন এবং ইতিমধ্যে স্টেট ডিফেন্স অর্থাৎ যারা পলাতক
তাদের পক্ষেও অমূল্য সরকার নামে একজন আইনজীবী তার বক্তব্য উপস্থাপন করেছেন। পলাতক 4 আসামির যুক্তি উপস্থাপন শেষ, আর 164 ধারায় দেয়া আসামিদের জবানবন্দি উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা প্রত্যাশা করি এই 4 দিনের ভিতরে যদি অন্য কোনো কিছু যোগ করতে না হয়, হয়তোবা এই মামলাটির শুনানি শেষ হবে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন, আইনি পদক্ষেপ নেবেন মেয়র তাপস। খবর আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে 2টি মামলার আবেদন করা হয়েছে। বর্তমান মেয়র শেখ ফজলেনুর তাপস ব্যক্তিগত ব্যাংকে অর্থ হস্তান্তর করেছেন বলে অভিযোগ তোলার পর সাইদ খোকনের বিরুদ্ধে এই মামলা হলো। স্বপ্রণোদিত হয়ে কেউ মামলা করেছে বলে জানান ডিএসসিসির এক জনসংযোগ কর্মকর্তা। এর আগে মেয়র ব্যারিস্টার তাপস জানিয়েছিলেন সাবেক মেয়রের অশোভন উক্তির কারণে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। মেয়র ফজলেনুর তাপস মেয়র হিসেবে রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজলেনুর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। অভিযোগ তোলেন অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, বন্ধ হয়ে গেছে কিছু উন্নয়ন প্রকল্প। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। সকালে রাজধানীর কমলাপুর, টিটিপাড়া, সাইদাবাদ, গোপীবাগ সহ বিভিন্ন এলাকার বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। বলেন নানা কায়দায় যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন এখন। সাবেক মেয়রের বিষোদ্গার ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেন মেয়র তাপস। যারা ব্যবসায়ী দোকানদার সেই জায়গায় অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল তারা অর্থ লেনদেন করেছে, যে নিজেকে চিনেপুটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানি হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। সিটি কর্পোরেশন নকশা বহির্ভূত মার্কেট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে সাবেক মেয়রের দুর্নীতির তথ্য উঠে আসে দোকান মালিকদের কাছ থেকে। এরপরই শুরু হয় 2 মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ। এমন প্রেক্ষাপটে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে সাইদ খোকনের বিরুদ্ধে 2টি মামলার আবেদন করা হয়। বিজ্ঞ আদালতে একটি মানহানি মামলা করেছি জনাব সাইদ খোকনের বিরুদ্ধে এবং উক্ত মামলাটি শুনানি অন্তে বিজ্ঞ আদালত আমার 200 ধারা জবানবন্দি গ্রহণ করে বিজ্ঞ আদালত আদেশের জন্য রেখেছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু ফিরে না এলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ত। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি আদায় সম্ভব হয়েছে। জাতির পিতার অসমাপ্ত কাজ সকল প্রতিকূলতা উপেক্ষা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 14 দল আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব কথা উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় 14 দলের এই ভার্চুয়াল আলোচনা। এতে যুক্ত হন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আজকে যদি আমাদের দেশে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদ সৃষ্টি হওয়ার চেষ্টা হচ্ছে, যেমন ভাস্কর্য নিয়েও এটা চেষ্টা হয়েছে, বাবিনান সাহেব বলেছেন এটা চেষ্টা তাদের থেমে থাকেনি, চুপচাপ হয়তো আছেন, এদিকে অবশ্যই আমাদের দৃষ্টি দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আর্থসামাজিক সকল সূচকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। অমর্ত্য সেনের ভাষায় সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান থেকে বেশি উন্নত এবং এমন কোন কোন ক্ষেত্রে ভারত থেকেও বেশি। আমি বিশ্বাস করি
বঙ্গবন্ধুর যে লক্ষ্য একটা পূরণ করে গেছেন, বাকিটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসে জিয়াউর রহমানের ভূমিকার সমালোচনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল জেনারেল জিয়াউর রহমান। এই দেশের সেনাবাহিনীর সকল শৃঙ্খলাকে ভঙ্গ করেছিল জেনারেল জিয়াউর রহমান। প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান আলোচকরা। উন্নত বিশ্বের সমৃদ্ধ দেশ হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শুধু নির্বাচন কমিশনই নয়, সরকার পরিবর্তনে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর বিএনপির মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারকে সরাতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন নিজে সরে না দাঁড়ালে বাধ্য করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব। আজকে আমরা বলতে চাই সরকারকে যে একটা অনির্বাচিত সরকার, ভোট ডাকাতি সরকার, খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে এখন সময় আছে, পদত্যাগ করুন, দিয়ে মানে চলে যান। তাহলে এই দেশের মানুষের ইতিহাস, সেই ইতিহাসে এই দেশের মানুষ অবশ্যই একদিন জাগ্রত হবে, সচেতন ভাবে ঐক্যবদ্ধ হবে এবং তখন থেকে চলে যেতে বাধ্য হবে। আগামী 2 দশকে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও 10 গুণ বাড়াতে চায় ভারত। রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাণিজ্য এখন বিশ্বজুড়ে এই সম্পর্ক উন্নয়নের অন্যতম বড় হাতিয়ার। দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে দুই দেশই লাভবান হবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে। এ সময় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। Business means shared growth. Business means prosperity together. Because business is about creating something new which we both will build together. So through business, we see the future of India and Bangladesh. Whenever we think of development, definitely our economic relationship will continue with the neighbors first. আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে অভিশংসন প্রস্তাব, বুধবার ভোটাভুটি। 25 জানুয়ারির মধ্যে আসছে টিকা, ফেব্রুয়ারিতে প্রয়োগ, করোনায় আরও 22 মৃত্যু। উন্নয়নশীল দেশের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। 28 জানুয়ারির মধ্যে এসএসসির ফল প্রকাশ। এবং কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি এই মাসে শেষ করতে হবে, হাইকোর্টের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।